আর মুক্তির আন্দোলনের দাবিতে বিভিন্ন জেলায় বিএনপিটি সমাবেশ করছে। সেখানে আজ আমরা নাটোর থেকে হামলার খবর পাচ্ছি এবং বিভিন্ন জায়গায় তারা দাবি করছেন যে এই হামলা হয়েছে বলে তাদের একটা দাবি রয়েছে। সে কারণে আমরা প্রথম আলোচনার বিষয় হিসেবে নির্ধারণ করেছি তৃণমূলের সংঘাত সব মৌসুমেই কি খেলা হবে। পাশাপাশি চেষ্টা করব পরের অংশে পেনশন এবং কোটা প্রসঙ্গকেও নিয়ে আসতে। আপাতত আমরা তৃণমূলের সংঘাত এই প্রসঙ্গটি নিয়ে শুরু করতে চাই, যার কারণে আজ আমরা আমাদের স্টুডিওতে যে দুই অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি তাদের সাথে একে একে পরিচিত হব। এছাড়াও অনলাইনে যারা যোগ দেবেন তাদের সাথেও আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। পরিচয় পর্বটা শুরু করবো আমার ডান পাশ থেকে। আমার ডান পাশে আছেন abnews24.com এর প্রধান সম্পাদক এবং সাবেক ছাত্রনেতা জনাব সুভাষ সিংহ রায়। জনাব সুভাষ দা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের 24 ঘন্টা। একই সঙ্গে এই আলোচনায় স্বাগত জানাতে চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান। ডক্টর কামরুল, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের 24 ঘন্টায়। এছাড়াও আমাদের সাথে অনলাইনে যোগ দিচ্ছেন নাটোর থেকে নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান শাহিন। আশা করি দেওয়ান শাহিন আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এছাড়াও নাটোর থেকে আরও একজন যোগ দেওয়ার কথা কিছুক্ষণের মধ্যেই, তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব শরীফুল ইসলাম রাজন, তিনিও নিশ্চয়ই যোগ দেবেন। আমি দেওয়ান শাহিনের কাছ থেকে আলোচনাটা শুরু করি। বরং আমরা এখন পর্যন্ত যা দেখছি, বেগম জিয়ার মুক্তির দাবিতে বিভাগ থেকে শুরু করে জেলা নানান পর্যায়ে বিএনপি আন্দোলন সমাবেশ করছে। আজ যেই সমাবেশ হয়েছে তাদের নাটোরে বিএনপির, সেখানে আমরা দেখছি যে হামলা হয়েছে, তাদের সমাবেশ পণ্ড হয়েছে, 6 জন আহত হয়েছে, বিএনপির বেশ কয়েকজন নেতাকে কুপিয়ে আহত করা হয়েছে। আমি বরং দেওয়ান শাহিনের কাছ থেকেই জানতে চাইব যে কেন আসলে বিএনপির এই সমাবেশে, যেখানে আসলে আপনার খালেদা জিয়ার মুক্তি চাইছেন, সেখানে হামলা হলো, কেন পণ্ড হলো, কারা হামলা করলো? দেওয়ান শাহিন। হ্যালো, হ্যাঁ দেওয়ান শাহিন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি জানতে চাইছি যে আপনাদের নাটোরের সমাবেশটা কেন আসলে পণ্ড হলো, কারা হামলা করলো, এই বিষয়ে যদি আমাদের একটু বলেন, তারপর আমি আলোচনায় ঢুকতে চাই। জি আমাকে বলছেন? জি, আপনাকে বলছি দেওয়ান শাহিন। জি, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ফরহাদ আলী দেওয়ান শাহিন, যুগ্ম আহ্বায়ক, নাটোর জেলা বিএনপি। আমি প্রথমেই আপনাদেরকে সালাম জানাতে চাই এবং নাটোরের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে এবং নাটোরের জনতার নেতা, নাটোরের সর্বস্তরের জনগণের প্রত্যক্ষ ভোটে একমাত্র জনতা নেতা অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস সাহেবের পক্ষ থেকে এবং নাটোরবাসীর পক্ষ থেকে, নাটোর জেলা বিএনপি পরিবারের পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আপনি যে প্রশ্নটি করেছেন, এই প্রশ্নের উত্তরে আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলছি যে নাটোর একটি সন্ত্রাসের রাজত্বে পরিণত হয়েছে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি, আপনারা বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে নাটোর জেলায় একজন সন্ত্রাসী স্বঘোষিত বিনা ভোটে, নিশিরাতের ভোটে, ড্যামি নির্বাচনের ভোটে তাদের ভাষায় নির্বাচিত, কিন্তু নাটোরবাসী মনে করেন যে তারা কোনো ভোটে নির্বাচিত না। একজন সন্ত্রাসী অবৈধ এমপির সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে নাটোরবাসী আজকে চিহ্নিত হয়ে পড়েছে। আজকে দেখেন, আমাদের প্রিয় নেত্রী, দক্ষিণ এশিয়ার অবিসংবাদিত নেত্রী, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকে নাটোর জেলা বিএনপির আয়োজনে একটি সমাবেশ ছিল। সেই সমাবেশ আমরা শান্তিপূর্ণভাবে, বরাবরই আমরা নাটোরে যে কার্যক্রমগুলো করি। দেওয়ান শাহিন, আমি আপনাকে খুব আপনি যদি খুব দ্রুততার সাথে আপনি আমার প্রশ্নটা উত্তর করেন। আমি আপনার কাছে জানতে চেয়েছি কেন আসলে বিএনপির এই সমাবেশ পণ্ড হলো, কারা হামলা করলো, পুলিশের আসলে ভূমিকাটা কিরকম ছিল, এগুলো যদি আপনি আমাকে শর্ট করে বলেন তাহলে আমার জন্য সুবিধা হয়। আমার সাথে আমার আরো অতিথি আছেন, তো তাদের মন্তব্য জানতে হবে। দেওয়ান শাহিন। জি,
আমরা আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করছি, শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে আছি। আজকে সকাল 9টায় আমি আমার বন্ধু আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে দেখছি, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি, সহযোগী বন্ধু। তো শান্তিপূর্ণ কর্মসূচি চলা অবস্থায় আমাদের দলীয় কার্যালয়ের সামনে যখন লোকজন, আমাদের দলীয় নেতা কর্মীরা আসছিল, ঠিক এমনি টাইমে হাফরাস্তা নামে একটি জায়গায় আওয়ামী সন্ত্রাসীরা, যুবলীগের সন্ত্রাসীরা রফিক, আমাদের শ্রমিক দলের দপ্তর সম্পাদক জেলা, তাকে আহত করলো। তারপর 10-5 মিনিট পর আমাদের শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাব্বিরুল ইসলাম চপল, তাকে জনতা ব্যাংকের সামনে নির্মমভাবে আহত করলো। তার মাথায় 21টা সেলাই পড়েছে, গোটা শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে। এটা আমরা জানতে পেরেও আমরা আমাদের কর্মসূচি দেওয়ান শাহীন, গণমাধ্যমের রিপোর্টগুলোতে তো আমরা লক্ষ্য করছি। এখন আপনি যদি আমাকে একটু আরেকটু পরিষ্কার করেন, গত কয়েকদিন আগে বিএনপি থেকে আমরা যেটা শুনেছিলাম যে বিএনপির অভ্যন্তরে বেশ কিছু রদবদল হয়ে গেছে। এখন সেই রদবদলের কারণে এটা কি আপনাদের অভ্যন্তরীণ কোন্দল, নাকি এটা আসলে প্রতিপক্ষ আপনাদের উপর হামলা চালিয়েছে, সেটার বিষয়টা একটু স্পষ্ট করবেন। এবং পুলিশ আসলে এই পুরো ঘটনার সময় তার ভূমিকাটা কেমন ছিল? নাটোর জেলা বিএনপি, এটা গোটা বাংলাদেশের মানুষ জানেন, আওয়ামী লীগ জানেন এবং সবাই জানেন যে নাটোরে আর সব দল আছে কিন্তু কোন দল নেই। বিএনপির রাজনীতিতে, নাটোর বিএনপির রাজনীতিতে আমাদের কোনো কোন্দল, কোনো অভ্যন্তরীণ কোন্দল, কোনো আমাদের নিজস্ব কোনো দ্বন্দ্ব ফ্যাসাদ নেই। আমরা সবাই এক প্ল্যাটফর্মে একই সাথে একইভাবে কার্যক্রম করি। আমি যে কথাটি বলছিলাম সে কথাটি হচ্ছে যে আমরা যখন শোনার পরে আমাদের মিটিং এ আজকে সমাবেশে যিনি সভাপতিত্ব করবেন, আমাদের জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক আলহাজ শহীদুল ইসলাম বাচ্চু সাহেব, উনি যখন আমাদের মিটিং এ সভাপতিত্ব করার জন্য আসছিল, আসার পথেই আমাদের সমাবেশ থেকে প্রায় 500 গজ দূরে আমাদের একটি গার্লস স্কুল আছে, গার্লস স্কুলের সামনে তাকে আওয়ামী সন্ত্রাসী, এই চিহ্নিত আওয়ামী সন্ত্রাসীরা তাকে নির্মমভাবে, যুবলীগের সন্ত্রাসীরা তাকে নির্মমভাবে প্রহার করলো। আপনি আশ্চর্য হয়ে যাবেন, একটি 70 বছরের বয়স্ক বয়োবৃদ্ধ প্রবীণ নেতা, আওয়ামী লীগ এবং বিএনপি যদি আপনি উভয় দলের মধ্যে দেখেন নাটোরে, এখন পর্যন্ত আমি আমার জানা মতে উনি প্রবীণ নেতা। ওনাকে হাত কেটে, এই চাকর দিয়ে কোপ মেরে হাত কেটে একদম হাতটাকে নামিয়ে দিয়েছেন, 2 পায়ের রক কেটে দিয়েছেন, দেখেন আমি দেখাচ্ছি, 2 পায়ের রক কেটে দিয়েছেন। এগুলো দেখার মতো বিষয় না। উপরে কুপিয়ে জখম করেছেন। উনি একজন ডায়াবেটিক্স রোগী, উনি একজন বহু রোগে আক্রান্ত একজন বয়স্ক মানুষ, বয়স্ক নেতা, প্রবীণ নেতা, তাকে এইভাবে নির্মমভাবে পিটিয়েছে। জি শাহীন দেওয়ান, আপনার কথা শুনছিলাম। সাধারণত আমরা এই ধরনের নৃশংস বা বিভৎস ছবি দেখানোর পক্ষে না, বা এই ধরনের দেখানোর চেষ্টা করি না আমরা। আমি যাই হোক, আপনার বক্তব্য স্পষ্ট। আপনি বলছেন যে প্রতিপক্ষ থেকে আসলে এই ধরনের বিভৎস হামলা চালানো হয়েছে। আমি একটু শরীফুল ইসলাম রমজান, তিনি জেলা আওয়ামী লীগ নাটোরের সাধারণ সম্পাদক, তার বক্তব্যটা একটু শুনতে চাই। শরীফুল ইসলাম, আপনি যদি আমাকে শুনতে পান, যদি আপনি দেওয়ান শাহীনের কথা শুনে থাকেন, সেখানে আপনাদেরকে অভিযুক্ত করা হচ্ছে। এমনিতে আমরা লক্ষ্য করছি যে নির্বাচনের পর থেকে 7ই জানুয়ারি বিভিন্ন জায়গা থেকে যে গণমাধ্যমে খবর পাচ্ছি আমরা, তাতে দেখা যাচ্ছে আওয়ামী লীগ তার নিজস্ব কুন্দলের মধ্যেই আসলে অনেক শক্তি হারিয়েছে বা অনেক রক্ত ঝরেছে। এখন আসলে কি কারণে আসলে এই বিএনপি যে অভিযোগটা করছে, আপনারা তাদেরকে হামলার দিকে যাচ্ছেন কি জন্য? তারা তাদের নেত্রী মুক্তির আন্দোলনে তো আছেন। জি, শরীফুল ইসলাম রমজান, আমি আশা করব এরপর থেকে আমাদের নিশ্চয় প্রোডাকশন টিম, আমাদের যারা অনলাইনে যোগ দেন, তাদের সাথে আগে আমরা একটু যোগাযোগ করে নিলে আসলে দর্শকও বিরক্ত হবেন, আপনারা বিরক্ত হবেন না। আমি একটু যেতে চাই, শরীফুল ইসলাম রাজন, আপনি শুনছিলেন দেওয়ান শাহীন বলছিলেন যে আপনারা কেন তৃণমূলে তাদেরকে হামলা করছেন, যেখানে তাদের নেত্রীর মুক্তির আন্দোলনের দাবিতে তারা মাঠে ছিলেন। দেওয়ান শাহীন, শরীফুল ইসলাম রমজান, আপনি শুনতে পাচ্ছেন? না, আমি মনে হয় পাচ্ছি না শরীফুল ইসলাম রমজান, ওনাকে পাচ্ছি না। যাই হোক, অসংখ্য ধন্যবাদ। আমি জানি না
সুভাষ সিংহ রায় এবং ডক্টর কামরুল হাসান কতটুকু ইনফরমেশন আমরা তাদের কাছ থেকে পেলেন। আমি বরং সুভাষ দা, আপনি যেটুকু শুনতে পেয়েছি আমরা, যাই হোক অনলাইনে আসলে সবসময় যে আমার সবসময় সংযোগ খুব ভালো পাবো তাও না, যেটুকু জানতে পেরেছি আপনি তো আপনি শুনলেনই যে বিশেষ করে বিএনপির যিনি যুগ্ম আহ্বায়ক আছেন তিনি সরাসরি বিপরীত দল বা প্রতিপক্ষ আওয়ামী লীগকে আসলে বলছেন যে তারা এই ঘটনা ঘটিয়েছেন। আপনি যদি আজকেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্য শোনেন, সেখানেও তিনি বলছিলেন যে আসলে ঝড় বাদল বৃষ্টি কোনো কিছুই আসলে না, এই ধরনের বিষয় আসলে আসলে সব মৌসুমে খেলা হবে। এইটা কি আসলে খেলার নমুনা কিনা, যেটা আমরা নাটোরে লক্ষ্য করলাম যে বিএনপি তো তার নেত্রীর আন্দোলন শহর থেকে গ্রাম থেকে বিভাগ বিভিন্ন জায়গা থেকে নিয়ে যাচ্ছে, জেলা পর্যায়ে যখন দলটি সংগঠিত হতে যাচ্ছে পুলিশের বিরুদ্ধে তার অভিযোগ আগে থেকে ছিল, এখন দলের প্রতি অভিযোগ আনছেন আওয়ামী লীগের প্রতি সেখানে কর্মীরা। না, এতে আমি আশ্চর্য কিছু হয়নি। আশ্চর্য হয়নি এই কারণেই যে আমাদের রাজনীতিতে সহিংসতা নতুন কিছু নয়। ওকে। এবং আমাদের রাজনীতির যে বিকাশ হওয়ার কথা ছিল, যে রাজনীতির সুশাসন প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল, সুরাজনীতি ফিরে আসার কথা ছিল, সেটা আমরা গড়ে তুলতে পারিনি। এবং একটিমাত্র রাজনৈতিক দল, সেই দলই যে দলের কথাই বলেন না কেন, একার পক্ষে সম্ভব না সুরাজনীতি প্রতিষ্ঠিত করা। কিন্তু নাটোরের এই ঘটনা কি খুবই দুঃখজনক। খুবই দুঃখজনক এ কারণেই যে আপনি নিশ্চয়ই এর আগে উল্লেখ করেছেন একটা রদবদল কিংবা অদল বদল বিএনপি রাজনীতির ভিতরে হয়েছে এবং সেটা চাপা খবর হয়ে গেছে। বিএনপি আভ্যন্তরীণ সংকট নতুন কিছু নয়। আবার অন্য রাজনৈতিক দলের ভিতরেও যে রাজনৈতিক সংকট নাই সেটাও বলা যাবে না। অতএব যে সৈয়দ শামসুল হকের সেই বিখ্যাত সেই লাইন, খেলারাম খেলে যা, কিন্তু আমাদের এখানে খেলা শব্দটি আপনি যেভাবে উৎকলন করলেন, মানে পশ্চিমবঙ্গের একজন তৃণমূলের নেতা অনুব্রত মণ্ডল প্রথম খেলা হবে শব্দটি এটা ছড়িয়ে দিলেন, তারপর থেকে নারায়ণগঞ্জে গেল, নারায়ণগঞ্জ থেকে এখন জাতীয় পর্যায়ে বাংলাদেশে এসেছে। তা রাজনীতি তো খেলার বিষয় না, রাজনীতি মানুষকে ঐক্যবদ্ধ করার বিষয়। শ্রীমতী ইন্দিরা গান্ধীর শেষ সাক্ষাৎকারে আমি দেখেছি, নিমাই সাধন বসুর কাছে তিনি সাক্ষাৎকারে বলছেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল রাজনীতি শব্দের অর্থ কি আপনার কাছে, তিনি উত্তর দিয়েছিলেন রাজনীতি মানেই হচ্ছে মানুষকে জীবনকে একটু একটু করে সুন্দর করা। তা আমরা সারা দেশব্যাপী আমরা যে বিষয়গুলো দেখছি, দলের ভিতরে উপদল, দলের ভিতরে কোন্দল, দলের ভিতরে নানান ধরনের সংকট, রদবদল বলি, অদল বদল বদি, এই সবগুলোই কিন্তু আমরা চোখের সামনে দেখছি। তা স্বাভাবিক কারণে কি ঘটেছে কি না ঘটেছে তথ্য প্রমাণ সাপেক্ষেই আসলে সকলেরই কথা বলা উচিত। জি, কিন্তু আমরা কতটুকু যথাযথ এসেছে সেটাও দেখবার বিষয় আছে। আমরা যেটুকু তথ্য জানতে পাচ্ছি এখন পর্যন্ত যারা আমাদের সাথে যোগ দিয়েছিলেন তাদের কাছ থেকে আমরা খুব বেশি তথ্য জানতে পারিনি, কিন্তু গণমাধ্যমে যে বরাত দিয়ে আমরা যে তথ্যগুলো পাচ্ছি সেখানে যতটা না বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের বিষয়টি সামনে আসে, তার থেকে নাটোরের যে 4টি আসন আছে, নাটোর 1, লালপুর, বাগাতিপাড়া বা নাটোর 2, নাটোর সদর নলডাঙ্গা বলেন বা নাটোর সিংড়া বলেন, নাটোর 4 বলেন, সেগুলোতে প্রত্যেকটাতে আমি দেখছি আওয়ামী লীগের মধ্যেই অভ্যন্তরীণ কোন্দলটা আসলে সবচেয়ে বেশি, গণমাধ্যমের রিপোর্ট বলছে। সেক্ষেত্রে আসলে এই যে নিজেদের যে কোন্দল আছে, সেই কোন্দল থেকে যে ক্ষোভ বা যে সংঘাত বা যে সংঘর্ষগুলো হচ্ছে সেটা কি কোনোভাবে ডাইভার্ট করে প্রতিপক্ষের দিকে যাওয়া হচ্ছে কিনা? না, এই অপকৌশল কিন্তু নতুন কিছু নয়। আপনি ধারণাটা করতেই পারেন, অনুমানটা করতে পারেন, কিন্তু আজকের ঘটে যাওয়া যে দুর্ভাগ্যজনক ঘটনাটি সেটা এর সাথে মিল আছে কিনা এটা কিন্তু আমাদের সময় নিয়ে যাচাই বাছাই করতে হবে। এবং কোনো কিছু এখন আপনি চেপে রাখতে পারবেন না। এবং তথ্য প্রবাহের বারবারান্তের সময়ে কারোর না কারোর কাছে কিন্তু এই তথ্যগুলো থাকবেই, এবং সবার হাতেই এখন ক্যামেরা, এইগুলো সবই প্রকাশিত হয়ে যাবে। অতএব যদি আভ্যন্তরীণ কোন্দলকে অন্যদিকে বিস্তার করবার জন্য কিংবা এটাকে ঢেকে রাখার জন্য, ধামাচাপা দেওয়ার জন্য এই কাজগুলো যদি করা হয়ে থাকে, যেই দলটি করে থাকবে সেই দল নিজেই সংকটে পড়বে। এই কারণে আপনি ধামা চাপা দিতে পারেন, আপনি ধামাকে চাপা দিবেন কি দিয়ে, এগুলো কিন্তু আপনার মনে রাখা দরকার। অতএব আমার বিশ্বাস হয় না যে বিএনপির বাইরে কোনো রাজনৈতিক দল এই যে বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন বলেন না, যাই বলেন না কেন, এই আন্দোলনের ভিতরে প্রবেশ করে একটি সংকটের জায়গা তৈরি করবে এবং এই সংকট
তৈরি করতে গেলেই কিন্তু যারা করতে যাবে তারাই কিন্তু নানান রকম সংকটের মধ্যে পড়বে। ডক্টর মোহাম্মদ কামরুল হাসান, আপনার বিশ্লেষণটা কি হবে? আমরা এর আগেও বেশ কয়েকবার লক্ষ্য করেছি যে বিএনপি যখনই সংগঠিত হতে যায় তখনই তারা কেন্দ্রে তাদের প্রধান নেত্রীকেই নিয়ে আসেন এবং তাকে ঘিরেই সেটা বিভাগে হোক বা শহরে হোক, মফস্বলে হোক, জেলা পর্যায়ে থেকে তারা সংগঠিত হওয়ার চেষ্টা করেন। আবারও 7ই জানুয়ারির পর 5 থেকে 6 মাস চলে গেছে, আবারও বিএনপি এটাকেই সামনে নিয়ে এসে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। কিন্তু অনেকেই এই অভিযোগটা করে বিএনপি এক সময় গিয়ে আন্দোলনের মাঠে ডাইভার্ট হয়ে যায়, তারা তার মূল ইস্যু থেকে বা মূল ফোকাস থেকে সরে যায়। এক্ষেত্রেও কি বিএনপি যে এখন যা করছে সেটাকে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন এবং সরকারি দলের যে হস্তক্ষেপের অভিযোগ আছে সেটা কি কতটুকু আসলে ভিত্তি পায়? ধন্যবাদ আপনাকে, আমার যদিও সহ আলোচক এবং যারা শুনছেন। আমি আপনাদের কথা শুনছিলাম। নাটোরের এই নৃশংস যে আক্রমণ, এবং সেখানে আমি দেখলাম যে মোসাদ্দেক হোসেন বুলবুল, যিনি উনি সাবেক মেয়র এবং ওখানের ভারপ্রাপ্ত জেলা আহ্বায়ক, জি, এবং ওখানের জেলা ভারপ্রাপ্ত আহ্বায়ক যে বিএনপির শফিকুল ইসলাম শিমুল, তারা আহত হয়েছেন। তো যেহেতু ওনারা আহত হয়েছেন, বিএনপির ভিতর যদি কোন্দলও থাকে, কোন পক্ষে কে আছে, ওনারা প্রবীণ নেতা, ওনারা ভালো করেই জানবেন। এটা জানার জন্য শুধু একটা ফোন কল ইজ এনাফ। আর আরেকটা বিষয় হচ্ছে যে সবার কাছে মোবাইল আছে, দাদা যেটা বলছেন, ভিডিও ফুটেজ আছে। আমাদের এই আলোচনায় তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করা দরকার ছিল। এই কাজটা ছিল পুলিশের, আমার আর দাদার না। যে কে কাকে মেরেছে, এটা জাস্ট উই নিড 5 মিনিটস। অনেকের কাছে ভিডিও ফুটেজ আছে। ওদেরকে আমাদের করের টাকায় বেতন দেওয়া হয় পুলিশ ভাইদের ওই এলাকায়। তারা অনেক পরে আসছে, নির্লিপ্ত ছিল। এটা তো অভ্যস্ত হয়ে গেছে। অবশ্য এটা অভ্যাসবশত, এটা স্থিতি জড়তা বা গতি জড়তা যেটাই বলুক। অর্থাৎ বিএনপির কর্মীরা আঘাতপ্রাপ্ত হলে পুলিশের স্থিতি জড়তা কাজ করে, অথবা আক্রমণ করার প্রয়োজন হলে গতি জড়তা কাজ করে। এই হচ্ছে অবস্থা। আমরা 28 তারিখে এগুলো দেখেছি। এগুলো জাস্ট সময় নষ্ট আলোচনা। আমি শুধু মনে করি যে ওখানে যেই ভিডিও ফুটেজ আছে, সংশ্লিষ্ট ওই এলাকায় যারা আমাদের গরিব সারা দেশের মানুষের ট্যাক্সের টাকায় বেতন নেন, ওখানে পুলিশ ভাইরা, আপনারা দয়া করে ওই বিষয়টি যাচাই করেন। আর যারা অভিযোগ করছে তারা করেন, এটা তাদের কাজ। আমাদের টক শোতে আরো গুরুত্বপূর্ণ জিনিস আছে আলোচনা করা। তবে আমি একটা জিনিস মনে করি, তাদের নিজস্ব কোন্দল যে পর্যায়ে গেছে ডামি ইলেকশনে, বাংলাদেশ আওয়ামী লীগ এই বিশেষ করে শাসক দল ক্ষমতায় থাকবার জন্য এই স্বাধীনতা যুদ্ধে, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দলটাকে খণ্ড বিখণ্ড করেছে। এবং এখানে বিএনপির লোকজন খুঁজে পাওয়া যাবে না। এই অনেক দিন পর এটা বাঘের সামনে হরিণের মতো আহার। তারা নিজেরাই এক দলের মধ্যে এই যে পাওয়ার বিভাজন করার যে অশুভ একটা দ্বন্দ্ব চলছে, তাতে করে ওই যে মনস্টার হলে যা হয়, আপনার প্রতিপক্ষ যদি না থাকে, ওই নিজের পক্ষেরই অপেক্ষাকৃত দুর্বলকে খেয়ে ফেলে মনস্টার। এই অবস্থা কিন্তু দেশের। এটাই আসলে এক বাক্যে আমার মন্তব্য। তবে আমি মনে করি তারপরে তো আশা ছাড়তে নেই। বেগম খালেদা জিয়া অসুস্থ, উনি চিকিৎসা ডিজার্ভ করেন। এর আগে অনেকেই এরভাবে চিকিৎসা নিয়েছেন, আমরা দেখেছি। সেলিম সাহেব নিয়েছেন, তারপর আমাদের আসমা আব্দুর রব নিয়েছেন। যাই হোক, ওই গল্পে না যাই, ওনাকে দিচ্ছেন না। তো ওনার নেতাকর্মীরা যেই ইস্যুতে আন্দোলন করছে, আমি মনে করি যে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন, এবং উনিও আমাদের সিনিয়র সিটিজেন এবং 3 প্রধানমন্ত্রী এবং অত্যন্ত জনপ্রিয় একজন নেত্রী। এত অসুস্থ অবস্থায় উনি কি অপরাধে এত বড় সাজা পাচ্ছেন মানুষ তো বুঝেন। যেখানে দুদুকে 2-2.5 হাজার অভিযোগ পেন্ডিং, বেনজির আজিজ কিংবা ওই যে কি মতিয়র, ছাগল মতিয়র, কাণ্ডের মতিয়র, এইসব লোকজনকে খুঁজেই পাওয়া যায় না। তো ফলে আমরা এগুলো হচ্ছে কি, একটু বিবেক থাকলেই, কমন সেন্সের উপর বড় সেন্স আর বিজ্ঞান কিছু নেই। যারা আমাদের টকশো শুনে তারা আমাদের চেয়ে কম বুঝে না। ফলে আমরা এই জায়গায় সময় নষ্ট করে জাতির আরো গুরুত্বপূর্ণ জায়গায় করি। ওখানে যারা পুলিশ আছে, ওরা যে দায়িত্বে আছে, যারা অভিযোগ করবেন, তারা যাচাই করে দেখবেন যে এই আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র হাতে নিয়ে, আমি টেলিভিশনে একটু দেখেছি, অত্যন্ত শক্তিশালী প্রভাবশালী মানুষ, শাসক দলের দীর্ঘদিন ক্ষমতা চর্চা করা ব্যক্তিগুলাই হয়। তো আমার অনুমান হচ্ছে এটা। তারপরে আমি যেহেতু যাচাই করে সিদ্ধান্ত দেওয়ার পক্ষে, আমি বলবো যে যারা এই দায়িত্বে আছেন, যারা বেতন ভোগ করেন, আমাদের
করের অর্থে দায়িত্ব পালন করুন। জি, অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আপনারা সবাই আশা করবেন যে প্রকৃত অপরাধীরা কারা সেটা ধরা পড়ুক, এবং অস্ত্রধারীরা যে বিভিন্ন সময় দেখা গেছে যে খুঁজে পাওয়া যায় না, নিশ্চয়ই এবার নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে। আমি একটু বিরতি নেই, বিরতির পর ফিরে এসে আমরা পেনশন এবং কোটার বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। নিশ্চয়ই আপনারা আপনাদের মূল্যবান সময় এবং মন্তব্য জানাবেন, কারণ অনেকেই বলা হচ্ছে যে কোটা এবং পেনশনের বিষয়টিকে চাপিয়ে দেওয়া হচ্ছে কিনা সেটা নিয়ে একটু আলোচনা করবো। নেব ছোট্ট একটা বিরতি, ফিরব একটু পর। থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব শরীফুল ইসলাম রমজান, তাকে পাওয়া যায় কিনা। জনাব শরীফুল ইসলাম রমজান, আমরা যদিও চেষ্টা করছিলাম যে আলোচনার প্রথম ধাপে এটা শেষ করে ফেলতে, আপনাকে পাইনি আমরা প্রথম ধাপে, এখন যেহেতু পেয়েছি, ছোট্ট করে আপনি একটু আপনার মন্তব্য জানাবেন। এখন পর্যন্ত আমরা একটু আগে যে আলোচনায় পেলাম সেটা বিএনপি জেলা যুগ্ম আহ্বায়ক যিনি আছেন দেওয়ান শাহীন, তিনি সরাসরি অভিযোগ করছেন যে আসলে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাই আসলে এইভাবেই হামলা চালিয়েছেন এবং পণ্ড করেছেন। কেন আপনাদের দিকে এই অভিযোগের আঙুল উঠছে? আসসালামু আলাইকুম, আমাকে শুনতে পাচ্ছেন তো নাকি? জি, আচ্ছা, ওকে। জনাব ফরহাদ আলী দেওয়ান শাহীন উনি যে অভিযোগগুলো করলেন আমি শুনেছি। আসলে আমাদের আজকে যে জেলা বিএনপি বিক্ষোভ ছিল, সারা দেশে বিএনপির বিক্ষোভ ছিল, তারই অংশ হিসেবে নাটোর জেলা বিএনপিও বিক্ষোভের আয়োজন করেছিল। এই বিক্ষোভ তারা যখন পূর্ব প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই সময় তারা পরিকল্পিতভাবে উস্কানি দিয়ে এই সংঘাতটা তৈরি করেন। সেখানে আমাদের নেতাকর্মীরা ওই পথ দিয়ে আসছিল, আসার পথে তারা অতর্কিতে আমাদের নেতাকর্মী এবং পুলিশ যারা ছিলেন দায়িত্বরত তাদের উপরে অতর্কিতেই তারা ইট পাটকেল নিক্ষেপ করে, এবং তাদের প্রতি তাদেরকে যারা এই হামলায় আহত হয়েছে তারা যে দাবি করছে, এটা কিন্তু তাদের আভ্যন্তরীণ একটা দ্বন্দ্ব আছে। আপনারা এটা কতটুকু জানেন যে ওনারা বলেছেন যে নিশিরাতের ভোটে সরকার, তারপরে হচ্ছে সন্ত্রাসীর এই অঞ্চলে স্বঘোষিত সন্ত্রাসীর সাম্রাজ্যের অধিপতি, নানান কথা বলেছেন আমাদের একজন নেতাকে ইঙ্গিত করে। আসলে বিষয়টা এরকম নয়। বিষয়টা হলো যে তারা এই নাটোরে একটা সময় বাংলা বাহিনী গঠন করে, সন্ত্রাসী লালন করে, সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই, শাইখ আব্দুর রহমান, তাদেরকে দিয়ে এই নাটোর সদর আসন সহ সমগ্র নাটোর জেলা এবং রাজশাহী, পার্শ্ববর্তী নওগাঁ জেলা, বাগমারা, ফুটিয়া, আত্রাই, রানীনগর, এই অঞ্চলটা ছিল সন্ত্রাসীর অভয় অরণ্য। সেই সময় যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে যারা যুক্ত ছিল, তারাই কিন্তু আজকে যাদেরকে তারা অভিযুক্ত করতেছে, যাদেরকে আমাদের সহযোগী সংগঠন যুবলীগ বা অন্যান্য সংগঠনের নেতা কর্মী বলছে, আসলে তারা কিন্তু আমাদের কেউই নয়। এটা কিন্তু তাদেরকে জানতে হবে এবং মানতে হবে। আপনারা যদি আমি একটা পিকচার দেখাই, আপনি দেখবেন যে এখানে সন্ত্রাসীর গডফাদার রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেব, এবং দুলু সাহেবের পাশে দেখেন, খেয়াল করলে দেখবেন আজকে যাকে অভিযুক্ত করা হচ্ছে তারা এখানে দাঁড়িয়ে আছে। তো আপনি 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 শরীফুল ইসলাম, আপনি বলছিলেন যে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল, কিন্তু গণমাধ্যমের খবরগুলোতে আমি নাটোরে 4টি আসনেই পেয়েছি যেটার মধ্যে দ্বন্দ্বগুলো আসলে বেসিক্যালি আওয়ামী লীগের মধ্যেই ঘিরে। যাই হোক, সেটা নিয়ে একটা বিতর্ক থাকতেই পারে, কিন্তু আপনি আমাকে একটু বলবেন এই পুরো ঘটনায় পুলিশের ভূমিকাটা কিরকম দেখেছেন আপনি? এই গন্ডগোলের দায়ভার আওয়ামী লীগের উপর চাপাইতে চায়। শরীফুল ইসলাম, আমাদের কোনো কর্মসূচি ছিল না। আজকে তো আমাদের হচ্ছে শান্তি সমাবেশ, রাজপথ দখল করা বা আমাদের উন্নয়ন সমাবেশ কোনোটাই ছিল না। তারা শান্তিপূর্ণভাবে সমাবেশ করবে, তাদের গণতান্ত্রিক পদ্ধতিতে তারা মিটিং মিছিল করবে, এতে আমাদের কোনো বাধা নাই। আমরা বাধা দেওয়ার প্রশ্নই আসে না। আমরা কেন বাধা দিব? কিন্তু এই নাটোরই একটা সময় অবরুদ্ধ ছিল। একটা সময় আমরা দেখেছি যে সবাই বলেছেন যে এই নাটোরে আপনার কথা একদম পরিষ্কার। আপনি বলছিলেন দুটি পয়েন্ট, এক বিএনপির অভ্যন্তরীণ কোন্দল, এবং আরেকটি বলছেন যে বিএনপি সমাবেশ থেকে আপনাদের উস্কানি দেওয়া হয়েছে বা সেই উস্কানি থেকে আসলে ঘটনার সূত্রপাত। আমি আপনার কাছে জানতে পেলাম না আসলে এই ঘটনায় পুলিশের ভূমিকা আপনি কেমন দেখেছেন? আমরা তো ঘটনাস্থলে ছিলাম না, তবে আমরা যতটুকু
জেনেছি যে পুলিশ শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার চেষ্টা করেছেন এবং পুলিশ যারা এই হামলার সঙ্গে যুক্ত হয়েছিল বা যাদের উভয় পক্ষে যারা এর সাথে যুক্ত ছিল তাদেরকে পুলিশ লাঠিচার্জ করেছে এবং এই জায়গা থেকে তাদেরকে বিতাড়িত করছে। এবং আমরা আশা করছি পুলিশি অভিযান চলছে। যারাই শহীদুল ইসলাম বাচ্চু ভাই অত্যন্ত প্রবীণ একজন রাজনীতিবিদ, তিনি দীর্ঘ জীবন ছাত্র রাজনীতি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের সাথে যোগ দিয়েছেন। আমি একটু স্টুডিওতে আসতে চাই, আমরা আজকের অন্যান্য প্রসঙ্গগুলোর দিকে একটু নজর দিতে চাই। বিশেষ করে আমি যদি এখন পেনশনের প্রসঙ্গটা নিয়ে আসি সুভাষ দা এবং একই সঙ্গে কামরুল হাসান, আপনাদের কাছ থেকে জানতে চাই পেনশনের বিষয়টাকে যদি একটু কামরুল হাসান আপনি বিশ্লেষণ করেন, আপনার শিক্ষকদের বিষয়। আচ্ছা, আমি এই প্রসঙ্গে আমি একটা লাইন করি, প্লিজ একটা লাইন বলি। এই যে দলের ভিতরে অন্তর্কন্দল, এটা নতুন কিছু নয়। আমি আপনাকে বলি, আমি যখন ছাত্র নেতা ছিলাম, আপনি পরিচয় করে যাচ্ছেন সাবেক ছাত্র নেতা, যদিও প্রায় 35-37 বছর আগে, 4 দশক হয়ে গেল প্রায়। 1988 সালে 11 ডিসেম্বর বজলুর রহমান শহীদ, অর্থাৎ পাগলা শহীদ নামে যে খ্যাত, জসিমউদ্দিন হলে বেগম খালেদা জিয়া তিনি অনুষ্ঠানে থাকা অবস্থায় আভ্যন্তরীণ কন্দলে সে নিহত হয়েছিলেন। বেগম খালেদা জিয়াকে সামনের দরজা দিয়ে তিনি বের হননি, তিনি পিছনের দরজা দিয়ে বেরিয়েছিলেন। এমন একটা সংকট পরিস্থিতি আমরা দেখেছি। 1992 সালে 4 সেপ্টেম্বর মামুন এবং মাহমুদ নামে, যেটা সূর্য সেন হলের পানির ট্যাঙ্কির ভিতরে তাদের লাশ দেওয়া হয়েছিল এই আভ্যন্তরীণ কন্দলের মধ্যে দিয়ে। অতএব নতুন কোনো ঘটনা বিএনপির মধ্যে এই দ্বন্দ্বের জায়গাটি। তাহলে আরেকবার চেষ্টা করি। নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান শাহীন সম্ভবত এখনো আছেন, তাহলে তার কাছে শুনে নিই। আপনি যেটা বলছেন যে অভ্যন্তরীণ কোন্দল কিংবা নতুন ঘটনা না, কিন্তু শরীফুল ইসলাম রমজান বলছিলেন যে বিএনপি থেকে উস্কানি দেওয়া হয়েছিল এই সংঘাতের পেছনে। তাহলে একটু দেওয়ান শাহীনের কাছে শুনতে, যদি দেওয়ান শাহীন থেকে থাকেন। দেওয়ান শাহীন, আপনি শুনছিলেন যে একটু আগে শরীফুল ইসলাম রমজান বলছিলেন যে এই ঘটনার পেছনে আপনাদের একটা উস্কানি আছে, কি বলবেন? এই ঘটনার পেছনে আপনাদের একটা উস্কানি আছে, কি বলবেন? আমি প্রথমে বলতে চাই যে রমজান সাহেব বলেছেন যে বাংলা ভাই, অ্যাকচুয়ালি বাংলা ভাই নাটোর জেলার কেউ নন, উনি রাজশাহী জেলার এবং বাগমারার। আমি সম্ভবত যতটুকু শুনেছি ওনার বাড়ি রাজশাহী জেলা বাগমারায় বাড়ি। উনি নাটোরের যে সব অভিযুক্ত করলেন, আসলে এই ধরনের ঘটনা, মানে এটা আসলে এরকম কোনো ঘটনা ঘটেনি। আর যেটা আমি বলছি যে পুলিশের ভূমিকা, যেটা আপনি বলছেন, শহীদুল ইসলাম বাচ্চু সাহেবকে পুলিশের সামনে, পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশের সামনে নির্মম ভাবে তার পায়ের রগ, হাতের রগ, 2 পায়ের রগ কেটে দিয়েছে, পিছিয়ে তার চাপড় দিয়ে কুপিয়েছে। পুলিশ ওখানে প্রেজেন্ট ছিল এবং সকালের ঘটনা অসংখ্য ভিডিও ফুটেজ আছে। আপনি যদি চান যে আমি এখনই ভিডিও ফুটেজ দেখাতে পারবো এবং স্টিল ছবি দেখাতে পারবো, সব দেখাতে পারবো। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে অভ্যন্তরীণ কোন্দল কি, নাটোর জেলা বিএনপি এটা জানে না। অভ্যন্তরীণ কোন্দল হচ্ছে যে আওয়ামী লীগের মধ্যে আপনি দেখবেন যে আওয়ামী লীগের বর্তমান যিনি আছেন সাধারণ সম্পাদক এবং আরেকজন যিনি সাধারণ সম্পাদক ছিলেন, বিভিন্ন অপকর্মের কারণে তাদের নেত্রী তার প্রতি অসন্তুষ্ট হয়ে সে পদ থেকে তাকে বাতিল করেছেন। সে এই দুইজনের কিন্তু একটা ব্যাপক দ্বন্দ্ব আছে এখানে। তো আজকে যে ঘটনাটা ঘটেছে, এটা যে বললো যে আমরা অতর্কিত ভাবে আমাদের উস্কানিমূলক, আসলে এটা মানে আসলে আমরা তো আসলে তাদের মতো অত মিথ্যা কথা সুন্দর করে বলতে পারি না। এটাই হচ্ছে আমাদের বড় সমস্যা। সমস্যা হচ্ছে যে ওনারা মিথ্যা কথাটা খুব সুন্দর করে বলতে পারেন। নাটোর জেলা বিএনপিতে কোনো অভ্যন্তরীণ কোন্দল কোনো দিনই ছিল না, এখনো নেই। আমরা কোনোভাবে কোনো বিষয়ের উপরে কোনোভাবে অসন্তুষ্ট নয়। আজকে নাটোর রাজনীতির ট্র্যাডিশনটা কি জানেন? আজকে আমরা শুনি, আমরা জানি, আমরা বিভিন্ন আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে আমরা শুনতে পাই যে নাটোর জেলার ট্র্যাডিশন হচ্ছে যে কে কত বেশি বিএনপিকে আক্রমণ করতে পারবে, কে কত বেশি বিএনপি নেতাকর্মীকে মারতে পারবে, যে যত বেশি মারতে পারবে, আক্রমণ করতে পারবে, সেই নমিনেশন পাবে, সেই আওয়ামী লীগের বড় নেতা হবে। এটা নাটোরের রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি একটা ট্র্যাডিশন হয়ে গেছে। এবং আওয়ামী লীগের এই 2-3 গ্রুপের মধ্যে একটা প্রতিযোগিতা আছে, ওদের মধ্যে যেটাই হোক বিএনপির উপরে হামলা করতে হবে। এবং আমাদের কার্যালয় 11 বারে হামলা করেছে, আপনি লোক পাঠিয়ে দেখবেন, আমাদের কার্যালয়ের কোনো অস্তিত্ব নেই, কাজ ভেঙে চুরমার করে দিয়েছে। আসলে বিষয়টা হচ্ছে কি, আওয়ামী লীগের নেতাদের মতো করে সুন্দর করে মিথ্যা কথাগুলো আমরা বলতে পারি না। অসংখ্য ধন্যবাদ দেওয়ান শাহীন, আপনার বক্তব্য স্পষ্ট। কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে আপনি লক্ষ্য করবেন সুভাষ দা, ডক্টর মোহাম্মদ কামরুল হাসান কিন্তু বলছিলেন যে এই ধরনের ঘটনাগুলোতে সাধারণত পুলিশ এক ধরনের নীরব দর্শকের ভূমিকা পালন করে। যখন প্রতিপক্ষকে পেটানো দরকার হয় তখন তারা আবার তাদের গতিজড়তা কেটে যায়, তারা দ্রুততার সাথে নামেন, যেটা মোহাম্মদ কামরুল হাসান বলছিলেন। গতিজড়তা এবং স্থিতিজড়তা ব্যাখ্যা চমৎকার করে দিয়েছেন। আমি আপনাকে একটা কথা খুব পরিষ্কার করে বলি, রাজনৈতিক দলের মূল শক্তি হচ্ছে জনগণ।
জনগণ যদি সংগঠিত হয় তাহলে কেউ তাকে রোধ করতে পারে না। আমি আপনাকে ছোট উদাহরণ দিই, 2004 সালে ভয়ঙ্কর যখন সময় 21শে আগস্টের গ্রেনেড হামলার সেই সময় আমরা জানি, এটি নিয়ে আলোচনা করলাম না। ডিসেম্বর মাসের 11 তারিখে আওয়ামী লীগ একটা মানববন্ধন কর্মসূচি দিয়েছিল, সেটা 50 লক্ষ মানুষের 1050 কিলোমিটার মানববন্ধন। অতএব জনগণের শক্তি যে বড় শক্তি, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ সেটা দেখিয়েছিল। বিএনপি যে কথাটি বলছে 2001 থেকে 2006 এই সময়কালে নাটোর কেন, রাজশাহীর ওই প্রত্যন্ত অঞ্চলে যে অত্যাচার, নির্যাতন, যে পরিমাণে মানুষ হত্যাকাণ্ড, এটা তো মানে আপনি যদি পত্রিকার পাতা উল্টান আপনার দেখতেই এখন শিহরিত হতে হবে। যেরকম ঘটনা বাংলাদেশে ঘটেছে এত বছর আগে, এইগুলো ঘটনা ছিল। অতএব ঘটনা কি ঘটেছে সেটা পুঙ্খানুপুঙ্খে আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা সংস্থা, যারা লোক আছেন, সংস্থা আছেন, তাদের দায়িত্ব রয়ে গেছে এগুলো উন্মোচন করা। কিন্তু ডক্টর কামরুল হাসানের বক্তব্য শুনলে তো সেখানে আসলে মানে পুলিশ বাহিনীর উপর খুব বেশি ভরসা পান, যেভাবে সুহাসদা বলছেন যে একেবারে খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে এটা বিশ্লেষণ করে আসলে এই শুরুতেই এগুলো থামিয়ে দেওয়া, আপনি পান পুলিশের উপর ভরসা পান? এখন যে দুলুভাইয়ের পাশে যে যারা ছবি দেখালেন তারা ওই আক্রমণকারীর ছবির মধ্যে তাদের ছবি রয়েছে। অতএব জটিল জায়গাটা তৈরি হচ্ছে তো বিভিন্নভাবে। জটিল জায়গা তৈরি, এটা এই দাদা ঠিকই বলেছেন। পুলিশ দাঁড়িয়ে থাকা অবস্থায় যখন কুপিয়ে এই আহ্বায়কে এভাবে আহত করা হয়, পুলিশের কাজ ছিল হচ্ছে ছত্রভঙ্গ করা নয়, গ্রেপ্তার করা। এই ধরনের ফৌজদারি অপরাধে পুলিশ পাশে দাঁড়িয়ে এই আমাদের দেওয়ান শাহিন যেটা বললেন, পরবর্তীতে আমি আওয়ামী লীগ বিএনপিকে দায়ী করব, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব মাঝখানে রেসলিং করে দুই অংশকে দুই দিকে নেওয়া নয়। অপরাধীকে গ্রেপ্তার করা, তারপরে অভিযোগ আনা, চার্জশিট তৈরি করা এবং বিচারের ব্যবস্থার জন্য যথাযথ জায়গায় প্রেরণ করা। আমরা অপেক্ষা করি, দেখি এটা হয় কিনা। যদি না হয় তাহলে দেওয়ান শাহিন সাহেবের বক্তব্যটা সঠিক প্রমাণিত হবে। 11 বার ভাঙচুরে বিএনপি অফিস যখন খণ্ড বিখণ্ড একেবারে সবকিছু লন্ড বন্ড হয়ে আছে, তো এটা তো ছবি দেখলেই বোঝা যায়। তাছাড়া গত 15-17 বছরে বিএনপির নেতাকর্মীদের, আমি নাটোরের কথা বলছি না, তারা তো অধিকাংশ গুরুত্বপূর্ণ মানে যারা পদধারী নেতাকর্মী 6 মাস জেলে থাকে, 6 মাস সন্তানের কাছে থাকে না, বনে জঙ্গলে হাঁটে মাঠে থাকে। তা না হলে তো তাদের হয় কিন্তু রাজনীতির বক্তৃতা দিচ্ছে না। আমি বলছি, আমি বলি, আপনি পরে বলবেন। না, পল্টন না, এটা হলো বাস্তবতা। যে অভিযোগ আমি এই আলোচনাগুলো আসলে যেতে চাই না, আমি এটা সবাই জানে। এই তুলনাগুলো কেমন আসলে, যখন আসলে ধরেন এখন উনি বলছেন যে বিএনপি অফিস লন্ডভন্ড 11 বার হয়েছে, আবার যখন কেউ উদাহরণ টানেন যে 2001 থেকে 2006, এই তুলনাগুলো আসলে এই তুলনাগুলো খুবই বাজে। আমি সেই জন্য আমি ওই কথায় যাচ্ছিলাম, দাদা অপেক্ষা করলে সেটা শুনতে পারবেন। আমি বলছি যে বিএনপি যদি অনেকগুলো অপরাধ করে, সেই অপরাধটা আওয়ামী লীগকে এইভাবে একজন ভারপ্রাপ্ত আহ্বায়ককে আহত করবার সার্টিফিকেট দেয় না, এবং পুলিশকে ওটা অপেক্ষা করে তাদেরকে ছত্রভঙ্গ করে অপরাধীকে বাঁচিয়ে দেওয়ার এই অপকর্মটির সাথে জড়িত হওয়া উচিত নয়। আমি সেই কথা বলছি। পুলিশের ব্যর্থতা নিয়ে আমরা কথা বলতে পারবো, আমি সেই কথাই বলছি যে কারা করেছে এটা বের করার দায়িত্ব কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। সেই জন্য আমি বলছি যে এই আলোচনাটা আসলে এই অর্থে গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের সব জায়গায় আমরা 28 তারিখও তো দেখেছি, এবং আন্তর্জাতিক মিডিয়াগুলো কিভাবে এটাকে ক্র্যাকডাউন বলেছে, এবং 20-25 হাজার নেতাকর্মীকে গ্রেপ্তারও করা হয়েছে, অন্য পক্ষে 2 জনও গ্রেপ্তার হয়নি। তো মারামারিটা হলো কি করে? 2 জন যদি গ্রেপ্তার হতো, আওয়ামী লীগ বিএনপি মারামারি করেছে, পুলিশ ধরে নিয়ে গেছে। তো আমরা এরকম হয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করার কারণে, নানা কারণে, যেভাবেই হোক। ওখানে এই পর্যন্ত প্রধান বিচারপতির বাড়ি কোনদিন আক্রমণ হতে পারে, হতে পারে, ওগুলা বিচারের অধীনে, ওগুলা সঠিকভাবে যাচাই বাছাই করে বিচার হবে, সবকিছু মানি। আমি যে প্রসঙ্গটা বলছি যে আমাদের বাস্তবতা, সাধারণ মানুষের পারসেপশন হচ্ছে এটা যে আসলে মানে নির্বাচন, আমরা যেই হিস্ট্রিটা দেখছি, যতগুলো আপনার মামলা হচ্ছে, হামলা হচ্ছে, এটা এককভাবে বিরোধী দলের বিরুদ্ধেই হচ্ছে, এবং এগুলো তো আসলে লুকানোর কিছু নাই। তর্ক করে সত্যকে তো আর আড়াল করা যাবে না, এটা বাস্তবতা। তবে এটাও ঠিক, স্যার বিএনপি যখন বিরোধী দলে তখন 88, 92, 91 ইলিয়াস আলী সাধারণ সম্পাদক হওয়া, এর মধ্যে ভাঙচুর হওয়া, সুগন্ধাতে ছাত্র দলের সমাবেশ হওয়া,
সেখানে ওই অবস্থায় সরকারি ভবন থেকেই তাকে ওখান থেকে উঠিয়ে নিয়ে যাওয়া। আমি আপনাকে এই কথা আমি আগেই বলেছি যে বিএনপির কোনো অপকর্ম আওয়ামী লীগকে সার্টিফিকেট দেয় না। আমরা যদি আলোচনা করে অতীতকে না, আমি সেটাই বলছি যে এখন থেকে আমরা ভালো হই না কেন, আমরা ভালো হওয়ার চেষ্টা করি, যারা যারা খারাপ ছিল তাদেরকে আমরা ফলো করব কেন? আমার তো রোল মডেল হওয়া উচিত যারা ভালো। তো আমি বিএনপির খারাপ আচরণের কারণে ওরা অন্যায় করেছে, এখন দ্বিগুণ অন্যায় করতে যাব কেন? না আমি সেটা আলোচনা তুলছি কেন? আমরা আক্রমণ হয়েছে একটা জঘন্যতম ঘটনা, এবং এরকম একটা বয়োবৃদ্ধ মানুষ, সে যে দলই করুন, যত অপরাধী করুক, যদি ধরেও নি আমি, সে যদি অপরাধী কিংবা আগের ঘটনার সঙ্গে যুক্ত ছিল, সব মেনে নিলাম, আক্রমণ করাটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি সেটাই বলছি, তো সেই জন্য আমাকে বিচার চাইতে হবে, এবং এটা আমি সেই কথাই বলছি, বিচারটা করতে হবে এবং পরস্পরকে দোষারোপ করবে। এক বাক্যে বলতে পারবেন না যে আওয়ামী লীগের ভিতর থেকে এই না না, এটা হয়নি, এটা বলার উপায় নেই। আমি বলছি যে পুলিশ ওখানে ছিল, ওখানে অনেক ভিডিও ফুটেজ আছে, অতএব যারা এই দায়িত্বে তারা এই দায়িত্বটা পালন করুক। আর দায়িত্ব যদি না পালন করে, সরকার বাহাদুর চোখ দেওয়া উচিত যে কারা দায়িত্ব পালন করে না, এভাবে নাগরিকরা আহত হচ্ছে, অথচ সরকার বহাল তবিয়তে আছে। কিন্তু সরকার বহাল তবিয়তে আছে, এর দুঃখ যন্ত্রণা আপনার থাকতেই পারে, অনেক কে থাকতে পারে, আমি তা বলছি দায়িত্বের কথা। আমি বলছি রাজশাহী বিভাগীয় যিনি একজন দায়িত্বপ্রাপ্ত নেতা, এবং তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ছিলেন, তিনি আক্রান্ত হয়েছেন, সে আলোচনাও কিন্তু আমরা আনিনি, আমি বলি শুনেন। সেখানে রাজশাহী বিভাগীয় যে বিএনপির যে কমিটি কিংবা কেন্দ্রীয় কমিটি, তাদের তো দায়িত্ব হচ্ছে খুব দ্রুত এটা পুঙ্খানুপুঙ্খভাবে যা ঘটেছে সেটা উপস্থাপন করা গণমাধ্যমের কাছে। আপনারা বলছিলেন যে করলো কে, এটা কি ব্যবস্থা হবে? এখন এখানে যদি অভিযোগের তীর থাকে আওয়ামী লীগের দিকে, এবং ব্যবস্থাপনার ভারদড়ি থাকে যে এখান থেকে খুঁজে বের করতে হবে পুলিশের, যেখানে দীর্ঘদিনের অভিযোগ যে আওয়ামী লীগ এবং পুলিশ দুজনে একে অপরের, এবং দুজনের দিকে যদি অভিযোগ, সেক্ষেত্রে এখান থেকে আসলে কি আউটকাম পাওয়া যাবে? আচ্ছা, আপনি মির সাহেব, আমরা একটু বোকা বোকা কথা বলছি। আচ্ছা, এই জন্য বলি দাদা, 21 আগস্টে গ্রেনেড হামলার সময় পুরো একটা সমাবেশে কর্ডন করে হামলাকারীরা বেরিয়ে গেল, হামলাকারীরা নির্বিঘ্নে চলে গেল, একটা পুলিশ আহত হলো না, বরঞ্চ পুলিশ উল্টো যারা আহতদের এবং নিহতদের উদ্ধার করতে এগিয়ে আসছিল তাদের উপরে গ্রেনেড টিয়ার গ্যাস চার্জ করলো, ফাঁকা গুলি চার্জ করলো এবং ককটেল চার্জ করলো। এটা তো ভয়ঙ্কর খেলা। সেখানে কিন্তু কেউ গ্রেপ্তার হয়নি, কোনো পুলিশ কিন্তু ওখানে দায়িত্ব নেয়নি, ঘটনাগুলো সেখানেই। অতএব রাজনৈতিক সহিংসতা বাংলাদেশের রাজনীতির এই, আপনি যদি মিলিটারি রুললেস গভর্নমেন্ট, বিশেষ করে সামরিক শাসকদের যে দলগুলো, সেই দলের সময় থেকে এগুলো সম্প্রসারিত হয়েছে। আওয়ামী লীগ 23 বঙ্গবন্ধু কার্যালয়ের ভিতরে সবাইকে রেখে মুহুর্মুহু কিন্তু গুলিবর্ষণ করা হয়েছে, টিয়ার গ্যাস ছাড়া হয়েছে। মানে সেই ঘটনা তো এগুলো ইতিহাসে আছে, আমি সেই জায়গায় একদমই যাব না। আমার মাস্টারমশাই যে কথাটি বলছেন, আমি বলছি যে প্রমাণিত হয়নি যে আওয়ামী লীগ এটা আক্রমণটা করেছে, এই জায়গায় আমার বক্তব্য। কেননা আওয়ামী লীগ যারা আক্রমণকারীর সাথে ছিল, ছবি এসছে, বিএনপির নেতা নাটোরে যিনি দেখালেন, আওয়ামী লীগের নেতা দেখালেন, ওই বিএনপির ওখানকার যে মূল নেতা তার সাথে তাদের ছবি রয়েছে, এটা হচ্ছে মূল ঘটনা। আমি থামাই, আমি বিরতি নেই, বিরতির পর ফিরে এসে নিশ্চয়ই এই বিষয়টি যোগ করার কিছু থাকবে, যোগ করবেন নিশ্চয়ই। কিন্তু পাশাপাশি আমি এবার পেনশনের প্রসঙ্গটা আনতে চাই। জানি না কতটুকু সময় পাবো, তবে চেষ্টা করবো। ছোট্ট একটা আপনাদের এই বিষয়, আসলে আমরা এই বিষয় নিয়ে প্রথম যে প্রশ্নটি সবাই করতে চায়, আসলে অচল অবস্থাটা কাটবে কবে এই পেনশন স্কিম নিয়ে? আর আগে যে সরকার সমর্থক এখন পর্যন্ত যারা দেখছিলেন, নেতৃত্ব দিচ্ছেন, তারাই বা এখন এটার বিরোধিতা করছেন কেন? অনেকে সন্দেহ চোখে দেখছেন, এমনকি তারা অর্থমন্ত্রী পদত্যাগ চাইছেন। ধন্যবাদ আপনাকে। এই পেনশন স্কিমের বিষয়টা আসলে এটা শুধুমাত্র শিক্ষকদের যারা এখন আন্দোলন করছেন, সরকারের ভাষ্য অনুযায়ী তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, প্রযোজ্য হবে হচ্ছে যারা এখন হবে। এখন প্রশ্ন হচ্ছে আমরা কেন এই সংগ্রামটা করছি? আমার মনে হচ্ছে যে শিক্ষক সমাজ দীর্ঘদিন অনেকগুলো কাজে তারা অনেকটা নির্মোহ ভূমিকা পালন করেছে। এই একটা ইস্যু আছে যেটা এদেশের শিক্ষা, যেহেতু জাতির মেরুদণ্ড, আমরা ছোট সময় পড়েছি, সবাই বিশ্বাসও করি, এই স্কিমটার সাথে বিশ্ববিদ্যালয়ে ধ্বংস হওয়ার একটা সম্পর্ক আছে। কেন জানেন? ধ্বংস হওয়ার সম্পর্ক হচ্ছে এই জন্য যে অবসরোত্তর যে বেনিফিট আমরা পাই, পেনশন বেনিফিটটা পাই, আর্থিক নিরাপত্তা, এটা কিন্তু একটা চাকরিতে যাওয়ার, এটা কয়েকদিন ধরেই আমি আলাপ করছি, একটা অন্যতম প্রধান একটা কারণ। এখন যে সমস্যাটা হচ্ছে যে
এই পেনশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গ্র্যাচুইটি, যেটা আনুতোষিক, আমরা অবসরের পরে ধরেন 80 থেকে 81 লক্ষ টাকা পাই, 1 পয়সাও দেওয়া হবে না। তাহলে যিনি অবসরে যাবেন তিনি কিভাবে চলবেন? ওনাকে মাসিক 1,24,000 সামথিং টাকা দিবে। তাহলে আজ থেকে 35 বছর পর একজন শিক্ষক অবসর যখন যাবেন, তখন তিনি এই টাকা দিয়ে কি ঘর ভাড়াও তো হবে না, খাবে কি? আর থাকার জায়গা তো নেই। আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে চিকিৎসার জায়গাটাও কয়েকটা জায়গায় সমস্যা করছে, যে চিকিৎসা ভাতাটা উঠিয়ে দিয়েছে ওই বয়সে। এখন যে স্কিম বিদ্যমান সেটা আছে, বৈশাখী ভাতা বলুন, 2টা ঈদের বোনাস বলুন, অর্থাৎ বৃদ্ধ অধ্যাপকদের ঈদ চাঁদ নেই, তাদের কোনো বৈশাখ নেই, এবং তাদের কোনো রোগ শোক নেই। আপনাদের কি মনে হচ্ছে যে এই স্কিমটা আপনাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে? চাপিয়ে দেওয়া হয়েছে, এবং কোনো রকম আলোচনা না করে। শিক্ষা মন্ত্রণালয়ের কারোর সাথে যুক্ত নেই, তারপর হচ্ছে আপনার ইউজিসির কারোর সাথে যুক্ত নেই, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে প্রতিনিধি যারা আছে, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন, মন্ত্রণালয় কারোর সঙ্গে যোগাযোগ না করে অর্থ মন্ত্রণালয় এটা করছে, অর্থ বিভাগ। এবং আপনাকে এখানে আরেকটা কথা বলি, মাননীয় প্রধানমন্ত্রী গত বছর 17ই আগস্ট যখন এই স্কিম চালু হয়, এর সাথে আরো 4টা আছে এর আগে যেগুলো হয়েছে বিভিন্ন, যেমন প্রবাস আছে, প্রগতি, সুরক্ষা, সমতা, এইগুলো আছে। আমাদেরটা প্রগতি। অনেকে বলছেন যে আপনাদের প্রত্যয় এবং আপনারা আসলে শিক্ষকরা বিশেষ করে, যেটা হচ্ছে আমলাদের জন্য যেটা সামনে হবে পরের বছরের সেবক, সেটা নিয়ে বেশি মাথা ব্যথা আপনাদের। না, আমাদের সেটা শিক্ষক এবং আমলারা কে সবচেয়ে বেশি সুবিধা নেবে? না, আমলারা অলরেডি, আমলাদের সাথে তো আমাদের সমস্যা নেই, আমলারা আমাদের ছাত্র, আমাদের এখানে পড়াশোনা করেই ওনারা হয়েছে। ওনারা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। উই হ্যাভ অল রেসপেক্ট ফর আওয়ার স্টুডেন্টস। এবং আমলা যারা আছে ওনারা পদের দিক থেকেও, যে সিনিয়র সচিব যেটা, সেটাও কিন্তু প্রফেসরদের, নিজেদের শিক্ষকদের এক পদ উপরে একটা পদ নিয়ে নিছেন। ওনারা ওনাদের গাড়ির টাকা নিচ্ছেন সুদমুক্তভাবে, ওনারা ড্রাইভারের টাকা নিচ্ছেন, তেলের টাকা নিচ্ছেন। মাস্টারদের কিচ্ছু দরকার নেই, ওনাদের গুরুরা এমনিতেই থাকতে পারবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেই সুবিধাটা দেওয়া আছে, অর্থাৎ চিকিৎসা ভাতা, বৈশাখ ভাতা, 2টা ঈদের টাকা, এবং এলপিআরে যাওয়ার সময় 1টা বছর ছুটি, ইনক্রিমেন্ট যেটা হয় আমাদের ইয়েতে, দেখুন আমাদের চাকরিজীবীদের বিশেষ করে পেনশন, বছরে পেনশন বাড়ে 5% হারে আমাদের, ওখানে একটা সুবিধা আছে, এটাই নেই। এবং আরেকটা জিনিস আপনাকে বলি গুরুত্বপূর্ণ, যেটা আমি খুবই মর্মান্তিক মনে করি, সেটা হচ্ছে যে এখন ধরুন 75 বছর করা হয়েছে, আমি 65 বছর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চাকরি শেষ করে 75 পর্যন্ত পাবো। ধরুন আমি কোনো কারণে 70 বছরে যদি মারা যাই, আমার নমিনি যে আমার স্ত্রী ধরুন, বা ডিপেন্ডেন্ট যে আছে, সে কিন্তু 75 বছর পর্যন্ত পাবে। কোনো কারণে তিনি যদি 80 বছর বা 90 বছর বাঁচে, 10 বছর না খেয়ে থাকতে হবে, বিদ্যমান ব্যবস্থা। সম্ভবত জাতীয় পেনশন কর্তৃপক্ষ এই বিষয়টাকে ক্লিয়ার করেছেন যে পেনশন আসেনি আজীবন তারা এটা এক ধরনের ইয়া দিয়ে। না, এটা দেননি, ওনার এখানে উল্লেখ করেনি, এই কথাটাই উল্লেখ করেননি। এবং আমি আপনাকে বলি কোন জায়গাটায় বলছেন সংশোধনের সুযোগ থাকলে কিন্তু সংশোধন করা যাবে, সেই সুযোগ আছে। কিন্তু তাই বলে আপনারা আপনাদের সুযোগ সুবিধার জন্য, ঠিক আছে, আমরা চিন্তা করছেন যে ভবিষ্যৎ প্রজন্মের যে শিক্ষার্থীরা শিক্ষকতা পেশায় আসবেন তাদের কি হবে, কিন্তু দিন শেষে যে গত কয়েক দিন ধরে বা সামনে কি হবে, যে শিক্ষা অবস্থা, যে কার্যক্রমগুলো যে অচল হয়ে আছে, সেটার ব্যাপারটা আমি বলি যে শিক্ষকরা করোনায় যে সংকটটা হয়েছে, অতিরিক্ত ক্লাস নিয়ে সব কভার করেছে। কিন্তু এটা যদি এমন হতো যে এই শিক্ষা, আমরা যে ক্লাসে যাচ্ছি না, এতে যতটা ক্ষতি হচ্ছে, এই পেনশন স্কিমের এই প্রেসক্রাইবড জিনিসটা এবং শিক্ষকদের বঞ্চিত করা, মানে অবসরোত্তর আর্থিক অনিরাপত্তা তৈরি করে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার যে একটা সামগ্রিক ষড়যন্ত্র আছে, বিশ্ববিদ্যালয় তো এমনিই শেষ, দলীয় নিয়োগ, রাজনীতির যে প্রভাব পড়েছে, বিশ্ববিদ্যালয় তো সেই জায়গায় নেই। আমরা যেটুকুন আছে সেটুকুর ধ্বংস করবার জন্য কি করলাম, আমরা পেনশনের এই জায়গায় হাত দিলাম, যাতে করে মেধাবীরা, যেমন ডাক্তার ইঞ্জিনিয়াররা এখন আর ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে না, এরা হচ্ছে কি আমলা হচ্ছে, অথবা পুলিশ প্রশাসনে যাচ্ছে, বা কাস্টম হচ্ছে, মতিউররা তাদেরকে বেশি টানছে। এখন যে আমাদের এই সংকট হলো, যারা মিনিমাম আর্থিক একটা সুবিধা চায়, যে আমি অবসরে যাব, আমার চিকিৎসা ভাতাটা পাবো, আমি অন্তত 80 লক্ষ টাকা পেলে আমি একটা গ্রামের কোনো একটা এলাকায়, তখনও ছোট জমিও পাওয়া যাবে না, টিনের ঘর করে থাকবো, তো আপনি তাকে এই সুযোগটা যখন বাদ দিবেন, কোনো মেধাবী এখানে আসবে? সবাই আসলে পুলিশ ডাক্তারদের মতো বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া যারা, তারাও এখন দেখবেন যে ওই দিকেই ছুটছে, যেটা সেবকে আসবে। ফলে আপনারা কি চান দেশটাকে বিভাজন এবং জ্ঞানহীন একটা জ্ঞান উৎপাদন করে যে জায়গায়, সেই জায়গায় লাস্ট কথাটা বলে দিই, আর যেহেতু সময় নেই, তাহলে আপনি কি চান যে এই
প্রক্রিয়াটার সাথে জড়িত। ধরুন আপনার সন্তান যদি বিদেশে না পড়ে বাংলাদেশে পড়ে, তাহলে আপনি কি চান যে মেধাবী যে শিক্ষকদের কাছে আপনার সন্তান পড়াতেন বা আপনি পড়েছেন, আপনি কি চান মধ্যম মানের কোনো লোক যারা এই চাকরিতে আর যাবে না তার কাছে আপনার সন্তান পড়ুক? আপনার সন্তানের কাছে আপনি দায়বদ্ধ হবেন কদিন পর যে আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন। সেই জন্যই আমাদের প্রতিবাদ, আমরা কভার করে নেব করোনার মতো। জি সুভাষ দা, এই পেনশন বলেন বা কোটা বলেন, এগুলো নিয়ে কি সুবিবেচনা প্রসূত কোনো সিদ্ধান্ত আসছে নাকি এক ধরনের জেদাজেদির মধ্যে আছি আমরা? ছোটবেলায় শুনেছি যে শিক্ষক হচ্ছে পিতৃতুল্য, আবার এও শুনেছি যে যদিও আমার গুরু সুরিবাড়ি যায় তবুও আমার গুরু নিত্যানন্দ রায়। কিন্তু শিক্ষকরা সবার উপরে, কিন্তু সেই মর্যাদার জায়গাটা আমরা সব জায়গায় রাখতে পারছি কিনা, আমার রক্তক্ষরণটা সেখানে। আর পেনশন নিয়ে যে টেনশনটা, এটা খুবই দুর্ভাগ্যজনক। আর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ছিলাম দীর্ঘ সময় ধরে। আমি সিনেটে বহুবার বলেছি যে শিক্ষকরা যে 65 বছরে তাদের চাকরির বয়স সীমা, এটা আমার দাবি ছিল এবং যৌক্তিকতাও ছিল। কিন্তু অফিসারদের জন্য বয়স হবে আরেকটি, কর্মচারীদের জন্য বয়স হবে আরেকটি, এই যে বৈষম্যর জায়গা, এটার ব্যাপারেও কিন্তু আমি দীর্ঘ সময় ধরে প্রতিবাদ করেছি। আমি এখন এই একটা কথা শুধু বলি, বিদ্যমান যে ব্যবস্থাপনা, পেনশন ব্যবস্থাপনা রয়েছে, তাতে বেতন থেকে কোনো টাকা কাটা হয় না। কিন্তু এখানে যা দেখছি 10% টাকা কাটা হবে। এখনকার শিক্ষকরা, আমার মাস্টারমশাইরা যে মুভমেন্টটা করছেন, আন্দোলনটা করছেন, এটা তাদের জন্য নয়। যারা 2024 সালে জুলাই মাসের 1 তারিখে শিক্ষকতায় যোগ দিবে, মূলত তাদের জন্য। এই বিষয়টা আমার খুব ভালো লেগেছে। এটা তো অনেক আপত্তি আছে যে আপনি একই শিক্ষাক্রমের মধ্যে দুজনকে দুই ধরনের স্কেলের মধ্যে, দুইজন কাঠার মধ্যে ফেলবেন। আমি সেই জায়গায় বলছি যে এই ব্যাপারে আমার ভীষণ রকম আপত্তি আছে। অর্থমন্ত্রী পদত্যাগ চেয়েছেন। অর্থমন্ত্রী 1963 সালে, আমার জন্মেরও 2-3 বছর আগে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন। হ্যাঁ, হঠাৎ করে শিক্ষকদের পক্ষ থেকে এই ধরনের জ্বালাময়ী ভাষণ, যেরকম আমার মাস্টারমশাই এখানে দিলেন, সেরকম জ্বালাময়ী ভাষণ না দিলেও হতো। আরেকটি বিষয়, এই প্রথম কোনো মুভমেন্ট হলো, আন্দোলন হলো সর্বাত্মক এক অর্থে যদি আপনি ল্যাবরেটরি বন্ধ, আপনি লাইব্রেরি বন্ধ, আপনার সকল কার্যক্রম বন্ধ, এটা যেন হঠাৎ করে পড়ে গেল। মানে এই মুভমেন্টের এটা ধীর সুস্থে করা প্রয়োজন ছিল। এই স্কিমটা কি হলো, আশীর্বাদ হলো না হুমকি হলো? না, সেটা সময় বলে দেবে এবং এটা সমাধান খুব দ্রুতই হয়ে যাবে। আগামী সপ্তাহে যখন আপনি টেবিলে বসবেন আলোচনায়, তখন দেখবেন এটা সমাধান হয়ে গেছে। জি, শেষ করতে হবে। আমি শেষ করছি। আপনি এই যে বিষয়গুলো, অবসরের বয়স এবং চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, এটা স্পষ্ট করা হয়নি। অতএব সরকারের অনেকগুলো দায়িত্বশীল মহলের কিছু কিছু ব্যর্থতা সমস্ত জায়গায় একটা জটলার জায়গা তৈরি করছে। আমি মনে করি যে পেনশন এই কার্যক্রমের সঙ্গে যারা যুক্ত আছেন, তারা তো এই মাস্টারমশাইদেরই ছাত্র, তাদের উচিত ছিল মতামত দেওয়া। এবং সবচেয়ে বড় শিক্ষক সমিতি ফেডারেশন, তাদের দায়িত্ব ছিল সরকারের সাথে আলোচনা করা। শিক্ষক সমিতি আলোচনা করার দরকার ছিল, সরকারেরও দায়িত্ব ছিল। আপনি মনে করেন যে এখনো সময় ফুরিয়ে যায় না? আপনি খুব দ্রুতই দেখবেন, খুব দ্রুত দেখবেন এটা সমাধান হয়ে যাবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আসলে স্যার আর সময় দিতে পারছি না, আমাকে অনুষ্ঠান শেষ করতে বলা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ কামরুল হাসান এবং সুভাষ সিংহ রায়, আপনাদের মূল্যবান সময় দিয়েছিলেন। আর এই ছিল আজকে 24 ঘন্টায়। কাল আবারও দেখা হবে, ভালো থাকবেন।